মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সহ্য করা হবে না বললেন নাহিদ ইসলাম। দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজদের রক্ষা করা যাবে না, হুঁশিয়ারি সার্জিসের। নিয়মিত ইজারা না হওয়ায় বেকায়দায় নীলফামারীর ভবানীগঞ্জ হাটের ব্যবসায়ীরা। খাজনার পাশাপাশি টাকা দিতে হচ্ছে স্থানীয় প্রভাবশালীদের, সংকট নিরসনের দাবি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই শহীদের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করা হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাঙ্গাইলের পথসভায় আরও বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। এনসিপি নেতারা বলেন, কোনো দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। টাঙ্গাইল ও গাজীপুর জেলার রিপোর্টারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জুলাই পদযাত্রার অংশ হিসেবে সকাল থেকে টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ মোড়ে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মিলিত হয় পথসভায়। পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদদের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করা হবে। রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এসব সহ্য করা হবে না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে, কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। দলটির নেতারা অভিযোগ করেন, জুলাই শহীদদের হত্যাকারীদের গ্রেফতার করতে তৎপর নয় প্রশাসন। তারা আরো বলেন, কোনো দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। আমাদের কাছে চাঁদাবাজের একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত, অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। এর আগে শহরের প্রিন্স হোটেলে গেল বছর জুলাই আন্দোলনে জেলার শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনায় পদযাত্রা ও পথসভা করে দলটি। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, আমরা গাজীপুরের মাটিতে এসেছি, বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব, মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব। এরপর গাজীপুর শহরের রাজবাড়ী রোডে পথসভা করবে এনসিপি। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। নীলফামারীর ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ হাট ইজারা না হয় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। নীলফামারী রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর পহেলা বৈশাখের আগেই প্রতিটি সরকারি হাট বাজার ইজারা দেওয়া হলেও এবছর ইজারা দেওয়া হয়নি নীলফামারী সদরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ হাট। গত বছর এই হাট ইজারা দেওয়া হয়েছিল 54 লাখ টাকায়, ভ্যাট ট্যাক্স সহ আয় হয়েছিল 70 লাখ টাকা। তবে হাটটি ইজারা না হয় খাস খাজনা কালেকশনের নির্দেশ দিয়ে তহসিলদার নিযুক্ত করে স্থানীয় উপজেলা প্রশাসন। এতে সুযোগ পেয়ে তহসিলদারদের পাশাপাশি স্থানীয় কিছু প্রভাবশালীরাও নিয়ম বহির্ভূতভাবে আদায় করছে অতিরিক্ত টাকা। বিড়ম্বনায় পড়েছে সাধারণ কৃষক, ব্যবসায়ী ও ভোক্তারা। রাজস্ব হারাচ্ছে সরকার। এখনো হাট ডাক হয়নি, এটা টিএনও অফিস, ডিসি অফিসের আন্ডারে আপাতত বিট তুলতেছে স্থানীয় ছেলেপেলেরা। আমরা খাজনা নেছে 70-80 টাকা করি, এখন উনি তো এইভাবে নেছে, বলতেছে হাট আমরা নিছি। এদের কাছে তো ইয়া নাই, চেক নাই,
মানে খাস কালেকশন যে কষিবে রশিদ নাই তারা এরা কিভাবে কালেকশন করতেছে, এটা তো জুলুম করা হচ্ছে। টোল আমরা রসুন নেই 30 টাকা করে পাইকারের কাছ থেকে, আর পেঁয়াজ নেই 50 টাকা বস্তা। তবে দায়িত্বপ্রাপ্ত তহসিলদার জানান, খাস কালেকশন আদায়ে 5 জন ব্যক্তি মনোনীত আছে, যাদের খাজনা আদায়ের কিছু অংশ দিতে হয়। খাস কালেকশন তো যেহেতু একটা বড় হাট, আমরা জনবল তো এইভাবে আমাদের নিজেদের যে অফিস বাদ দিয়ে এরকম কালেকশন করা সম্ভব না, এই জন্য হচ্ছে লোক করা আছে, আদায় করে জমা করবে, এবং হচ্ছে তার এর বিনিময়ে ওই যে খাস কালেকশন থাকে ওইখান থেকে একটা পার্সেন্টেজ থাকে, তাদের একটা সম্মানী দেওয়া হয়। খাস কালেকশনে অনিয়ম থাকলে প্রয়োজনে রিটেন্ডার দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। রসিদ ছাড়া কোনো টাকা দেয়া অবশ্যই রসিদ দেবে এবং সরকার নির্ধারিত হারেই নেবে। খাস কালেকশন অথবা ইজারা যাকে দিয়েছে তাকেই দিবে, ইজারাদারও ইচ্ছা মতো আদায় করতে হবে, এটা আমাদের সরকার নির্ধারিত রেট আছে, সেই রেট অনুসারে দিতে হবে। এ সংকট নিরসনে সরকার নির্ধারিত হারে খাজনা আদায়ের দাবি হাটের ক্রেতা ও বিক্রেতাদের। মাছরাঙা নিউজ ডেস্ক। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক জওহরলাল বসাক তুলসীর উপর হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে শহরে পাবনা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মাসুম বগা, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান সহ স্থানীয় নেতারা। সম্প্রতি এই শিক্ষকের শিবরামপুরের বাসায় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে হানা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন এবং বেসরকারি বিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদ। সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, আগে সুযোগ থাকলেও গেল 17 জুলাই হঠাৎ করেই এক পত্রের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় ব্যতীত সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি রহিত করা হয়। এতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা হতাশ হয়েছে। এই অবস্থায় জাতীয় শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন এবং বেসরকারি বিদ্যালয়ের স্বীকৃতির দাবি জানান বক্তারা। দিনাজপুরের বিরামপুরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ মজুত ও বিক্রির দায়ে 2 ফার্মেসি মালিককে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে পৌর শহরের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আউন বলেন, নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ মজুত ও বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে কলাবাগান এলাকায় ওষুধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় 2টি ফার্মেসিকে 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা করা হয়। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি রসুন প্রকারভেদে 110 থেকে 120 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারে রসুন বিক্রেতারা বলেন, বর্তমানে দেশীয় রসুনের ভরা মৌসুম চলছে। নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে রসুন উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে। এছাড়া প্রশাসনের নজরদারির কারণে বাজারে রসুন ছাড়তে শুরু করেছে মজুতদাররা। এতে মোকামে রসুনের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। পার্বত্য জেলার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে AK-47 সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সকাল 9:45টার দিকে ISPR এই বিজ্ঞপ্তি দেয়। অভিযানটি এখনো চলছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানায় ISPR। সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়াতে 2018 সাল থেকে 10 বছর মেয়াদী টাইগার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করেছে বন বিভাগ। এই প্রকল্প শুরুর 7 বছরের মাথায় 11টি বাঘ বাড়ার খবর মিলেছে জরিপে। এমনই পরিস্থিতির মধ্যে বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব বাঘ দিবস পালিত হচ্ছে আজ। SM মিলনের ছবিতে মোস্তফা জামালের রিপোর্ট। আধুনিক ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে 2015 সালে সুন্দরবনে বাঘ গণনা করে বন বিভাগ।
সে সময়ে বনে 106টি বাঘ ছিল। 3 বছরে তা বেড়ে দাঁড়ায় 114টিতে। পরের 6 বছরে সে সংখ্যা এখন 125। বাঘের সংখ্যা মোটামুটি সন্তোষজনক হলেও এর পাচার ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। বন বিভাগের তথ্য বলছে, গেল 2.5 দশকে সুন্দরবনে মারা গেছে 62টি বাঘ। এর মধ্যে 21টি বাঘ পিটিয়ে মেরেছে গ্রামবাসী আর 26টি পাচারকারীদের হাতে। এমন বাস্তবতায় বাঘের প্রত্যাশিত সংখ্যা বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। আমরা জানি না যে কত বাঘ কিভাবে হত্যা করা হয়, কারণ একটা যদি ধরা পড়ে কিন্তু কতজনকে ধরতে পারেনি সেটা কিন্তু আমি জানি না। মানে এই জায়গাটায় জন্য রাষ্ট্রের যে কাজ করা দরকার সেই কাজটা রাষ্ট্র যথাযথভাবে করছে বলে আমি মনে করি না। সংরক্ষিত এই বনাঞ্চলে নানা কারণে মানুষের বিচরণ বাঘের প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি বলছেন পরিবেশবিদরা। যে বাঘ এবং পশুদের ওখানে মানুষের যদি আবাসস্থলে বেশি চলাচল থাকে, সেক্ষেত্রে মানুষ বা বিভিন্নভাবে বাঘের তে অনেক ধরনের রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা অনেকাংশে বাঘ মারা না গেলেও বাঘের বংশবৃদ্ধি বা বাঘের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। বন বিভাগ বলছে 6517 বর্গ কিলোমিটারের এই ম্যানগ্রোভ বনে 52 ভাগ সংরক্ষিত। এখানে মানুষের প্রবেশ নিষেধ। বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন এখন বড় চ্যালেঞ্জ বলছেন তারা। বাঘ এবং অন্যান্য প্রাণীর সুপেয় পানির উৎস হিসেবে বেশ কিছু পুকুর খনন করা হয়েছে, পুনঃখনন করা হয়েছে, যাতে পানিগুলো তারা পায় এবং বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাসে বাঘ এবং বাঘের শিকার প্রাণীর আশ্রয় নেওয়ার জন্য, বিকজ ইদানিং বেশি বেশি এগুলো হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, তো আশ্রয় নেওয়ার জন্য উঁচু ঢিবি বা কিল্লা স্থানে স্থানে নির্মাণ করা হচ্ছে। টাইগার অ্যাকশন প্ল্যান ও সুন্দরবন সুরক্ষা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামী 10 বছরে বাঘের বর্তমান সংখ্যার 25 ভাগ বাড়াতে চায় বন বিভাগ। তাই বর্তমানে সুন্দরবন কেন্দ্রিক গবেষণাকে উৎসাহিত করছে তারা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। 160 দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস সহ সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন। গত 2 দিন ধরে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হিলালি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠক শেষে ক্লাস সহ সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম আজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। আসলে এই ব্যাপারে আমার ভূমিকা তেমন কিছু না। এখানকার মেইন ভূমিকা হচ্ছে এখানকার শিক্ষক এবং এখানকার ছাত্র, তারা উভয়ই ক্লাসে ফিরে আসতে চাইছে। মনের দিক থেকে তারা আসলে অনেক আগের থেকেই ক্লাসে ফিরবে এরকম একটা আশা নিয়েছিল, তবে তাদের কিছু দাবি দেওয়া ছিল, কিছু সমস্যা ছিল, এটা রেখেই তারা ক্লাসে ফিরে আসছে। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের 36 ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকাল 9টার দিকে গাজীপুরা এলাকার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জ্যোতি রাজধানীর মিরপুরে 10 নং সেক্টরে বসবাস করতেন। তিনি একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। স্থানীয়রা জানান, রোববার রাত 9:15টায় হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন তিনি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। গেল 2 দিন ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মীরা একযোগে উদ্ধার অভিযান চালায়। আজ সকালে উদ্ধার অভিযান শুরু হলে গাজীপুরা এলাকায় একটি বিলে কচুরিপানার নিচ থেকে জ্যোতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালী সহ বিভিন্ন এলাকায়। পানিতে তলিয়ে গেছে বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সকালে মাইজদি আবহাওয়া অফিস জানায়, গেল 24 ঘণ্টায় 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকাল দুপুর থেকে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে প্রধান সড়ক সহ বেশিরভাগ সড়ক, বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন চাকুরিজীবী ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘণ্টায় পটুয়াখালীর কলাপাড়ায় 101 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, তলিয়ে গেছে আমনের বীজতলা।
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভোলায় তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল নৌবাহিনীর মেডিকেল টিম। গতকাল দিনব্যাপী ভোলার তজুমউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে এবং চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের পূর্ব মিয়াজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নৌবাহিনীর পৃথক দুটি মেডিকেল টিম কাজ করে। এ সময় প্রায় 1000 হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। ঠাকুরগাঁও ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও সদরের ঢোলারহাট এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আলতাফ হোসেন নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে ঢোলারহাট বাজারের পূর্ব পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আলতাফ হোসেন ঢোলারহাট বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগামী মহেন্দ্র ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে গতরাতে গোপালগঞ্জের মুকসুদপুরের বড়ইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এই ঘটনায় বাস চালক রফিকুল শিকদার নিহত এবং 10 যাত্রী আহত হয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে 18 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার 145 এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এ সময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। বিজিবি কাজীপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, দুপুরের পরে কাঁটা তারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের ভেতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। আটক সবাই বাংলাদেশি, কাজের সন্ধানে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানান। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। গেল 24 ঘন্টায় কুমিল্লায় ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে 313 জনের। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন 57 জন। পটুয়াখালীতে নতুন করে 23 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আরও 26 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মানিকগঞ্জে নতুন 7 জন সহ এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 273 জন। 24 ঘন্টায় যশোরে 6 জন এবং নোয়াখালীতে 7 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। কক্সবাজারের টেকনাফের বহুল আলোচিত রোহিঙ্গা ডাকাত শফিকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড সহ গ্রেফতার করা হয়েছে। দুপুরে কক্সবাজারস্থ র্যাব 15 কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। তিনি জানান, গতরাতে টেকনাফের নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ 26 নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফির বিরুদ্ধে হত্যা, অপহরণ সহ 21টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে 600 কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নামতাবাড়ি উপজেলার 39 বিজেপির অধীনস্থ রামচন্দ্রপুরা বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। সীমান্তের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে মায়াকাশি এলাকা থেকে 600 কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার বাজার মূল্য 7 লাখ টাকার উপরে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার সাত্তার ভিলা নামক বাড়ির 3য় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত 12 জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন বাসা ভাড়া নেয়। আজ ভোরে হঠাৎই সে বাসা থেকে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের মরদেহ পড়ে আছে। পুলিশ জানায়, ঋণগ্রস্ত হয়ে মীর হোসেন পরিবার সহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। আর্থিক সংকট এবং দাম্পত্য কলহের জেরে গেল রাতে স্ত্রী ও কন্যা বিষ পান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। বকেয়া বেতন ভাতা সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে নেত্রকোনাতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার 10 উপজেলার আউটসোর্সিং কর্মচারীরা। গতকাল বিকেলে নেত্রকোনা সিভিল সার্জন অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি চলে। এ সময় বক্তারা বলেন, 5 বছর ধরে চাকরি করার পর বিনা নোটিশে চলতি মাসে 1 বছরের বকেয়া বেতন পরিশোধ না করেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অবিলম্বে তাদের 1 বছরের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবি জানান তারা।
এক বছরেও বিচার পাননি পটুয়াখালীর শহীদ জসিমউদ্দিন হাওলাদারের পরিবার। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। সকল ঘটনার সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরিবারের সদস্য এবং স্থানীয়দের। পটুয়াখালী জেলা রিপোর্টার চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকার একটি এনজিওতে ড্রাইভারের চাকরি করে পরিবারের হাল ধরেন মোহাম্মদ জসিমউদ্দিন। গ্রামে জমি কিনে বৃদ্ধ বাবা মার জন্য তৈরি করে দেন ঘর। স্ত্রী ও 3 সন্তান নিয়ে ঢাকায় বসবাস করলেও নিয়মিত বাবা মায়ের ভরণ পোষণের খরচ পাঠাতেন তিনি। এছাড়া ছোট ভাইয়ের পড়াশোনার খরচও চালাতেন জসিমউদ্দিন হাওলাদার। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন জসিমউদ্দিন হাওলাদার। 29 জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অকুল পাথারে পড়ে পুরো পরিবার। স্বামীর মৃত্যুর পর সন্তানদের খাবার জোগাতে ঢাকায় চাকরি শুরু করেন শহীদ জসিমের স্ত্রী। কিন্তু বিধিবাম গত 18 মার্চ বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ জসিমের বড় মেয়ে লামিয়া আক্তার। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা ও চরম হতাশায় 26 এপ্রিল আত্মহত্যা করে লামিয়া। ঘটনার টানাপোড়েনে ক্ষতবিক্ষত হয় শহীদ পরিবারের সদস্যরা। বাবা না থাকলে কিভাবে মানুষ চলে তা যাদের বাবা গেছে তারাই শুধু বুঝে, তাছাড়া কেউ বুঝে না। এবং আমার বাবার আজ পর্যন্ত শহীদ হয়েছে আমার বাবার রক্তের উপর দাঁড়িয়ে। তারা এইভাবে কিভাবে বেঈমানিটা আমাদের সাথে করলো। আমার শুধু একটাই দেবে, আমার বাবার বিচারও চাই, আমি আমার বোনের বিচারও চাই। আমার জামাই এই জুলাই অঞ্চলে শহীদ হয়েছে, এর মধ্যে আমরা কোনো বিচার আসার কিছু পাইনি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হলেও এখনো শেষ হয়নি বিচার প্রক্রিয়া। সরকারের কাছে দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও ভরণ পোষণের দাবি স্বজনদের। সবাই বলছে সর্বোচ্চ বিচার আমি পাবো, এখন তাদের কাছে এইটুকুই দাবি আমার যেন সর্বোচ্চ বিচারটা আমি পাই। এই 1 বছরের মধ্যে আমি বিচার আসার কিছুই পাই নাই। এরপর আমার নাতিটা হলো আমি কোনো পর্যন্ত বিচার পাইনি। এরই মধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক। 5 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সরকার 10 লক্ষ টাকা প্রথম পর্বে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমরা তাদের সরকারের পক্ষ থেকে তাদের হাতে পৌঁছে দিয়েছি। লামিয়া ধর্ষণ মামলার আসামিরা বর্তমানে জেল হাজতে রয়েছে, তাদের সাক্ষ্য গ্রহণ চলছে। দ্রুত সময়ে বিচার সম্পন্নের আশ্বাস সরকার পক্ষের কৌশলীর। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সহ্য করা হবে না বললেন নাহিদ ইসলাম। দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজদের রক্ষা করা যাবে না, হুঁশিয়ারি সার্জিসের। নিয়মিত ইজারা না হওয়ায় বেকায়দায় নীলফামারীর ভবানীগঞ্জ হাটের ব্যবসায়ীরা। খাজনার পাশাপাশি টাকা দিতে হচ্ছে স্থানীয় প্রভাবশালীদের, সংকট নিরসনের দাবি। এবং রাঙ্গামাটির বাঘাই হাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দুপক্ষের গোলাগুলি, AK-47 সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।